আজকে এনসিপির এক মহিলা নেত্রী উনি আত্মহত্যা করেছেন। তিনি আত্মহত্যা করেছেন, এটা নিয়ে দেখলাম সবাই খুব এনসিপি আলারা যারা তারা এই হত্যাকাণ্ডের বিচার চায়, অমুক চায় তমুক চায়। কিন্তু হত্যাকাণ্ডটা কেন হইল, কে তাকে আত্মহত্যা করাইলো? এখন ওনারা বলতে চাইতেছে যে আওয়ামী লীগের লোকজন প্রচণ্ড গালাগালি করছে, বুলিং করছে অনলাইনে, এতেই উনি আত্মহত্যা করছে। এখন আমি চিন্তা করলাম, রে ভাই, গুলি করলে মরতে শুনছি, ছুরি মেরে দিলে মরতে শুনছি, কিন্তু গাইল দিলেও মইরা যায় মানুষ। ও রে বাবা রে! তার মানে এবার দেহ হারামজাদারা, এ কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ খালি গাইল দিলেই তোমরা মইরা যাবে গা। তো তোমাকে থাবরও দেওয়ার দরকার নেই, সোয়ারও দেওয়ার দরকার, তোমরা খালি গাইল দিমো আর তোমরা ময়রা চান্দের দেশে ছাইদির লগে দেখা করবা। এই তো। তো মহিলাটা কেন মরল? মহিলার স্বামী আছে, সন্তান আসছে। তিনি নওগাঁ না জানি কোন জায়গায় নার্স ছিলেন, সেখান থেকে ঢাকা শহরে আসছেন। ভাইরাল হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত ভাইরাল হওয়ার পরও ওনার যখন কোনো কিছু, তখন বিভিন্ন নেতাদের সাথে উনি বিভিন্ন হোটেলে আনাচে কানাচে আনা অন্দরে বাহিরে বন্দরে উনি বিভিন্ন সময় কাটাইতেন। কারণ একা মেয়ে, কই যাবে, কার সহযোগিতা থাকবে, এইসব কারণে তিনি খুব কষ্টে ছিলেন। এনসিপির নেতা কর্মীরাও ওনাকে ভালোই সাপোর্ট দিয়েছেন। বিভিন্ন সময় তারা তাদের রুমে রেখেছেন, বিভিন্ন সময় ওনাকে রাতের বেলা কান্না করলে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দিয়েছেন। এই সব করে যখন ওনার মন ভরল না, উনি নমিনেশন চাইলেন, সেইটা যখন দিবে না, তখন ওনার সাথে বাঁধলো বাদ বিতণ্ড। এইবার যাইয়া ওই জাহান্নান মাসুদ আর পাড়া, এই দুইটা নাকি হুমকি দিছে, বেশি বাড়াবাড়ি যদি করস তোর ভিডিও আমরা ভাইরাল করে দিব। আর তোমার ভিডিও যদি ওগুলা ভাইরাল করে দিই, তাহলে পোলাপানে কেমন খায় বুঝো। এইসব দুঃখ কষ্ট সইতে না পারিয়া উনি মনক্ষুণ্ণ ছিলেন। এর ভিতরে এনার এই অকামের কাণ্ডগুলো, ওই সেই পত্নীতলা না কোন জায়গায় বাড়ি, সেইখানে পরিবার সবাই জেনে গেছেন। এখন আত্মহত্যা করেছেন। এখন কয় যে পারিবারিক কলহ, পারিবারিক কলহ কি? তুমি একটা একালা মাইয়া, এত পয়সা কামাও, ঢাকা শহরে আইসা তুমি থাকতাছ ছাত্রী হোস্টেলে, তোমার জামাইয়ের খবর নাই, পোলার খবর নাই, তুমি সারাদিন টং টং করে বেড়াও, মানুষেরে পিডাও, পয়সা পাও কই আপা? তো ঘটনা হয়েছে কি জানেন, আল্লাহ তালা তারে যে এই জিনিস দিছে, এই জিনিস আপনারে আমারে দেয় নাই, সুতরাং ওনার পয়সা কামাইতে কোনো সমস্যা নেই। তো যাক, আচ্ছা, মরে গেছে বেচারি, চাঁদের দেশে চলে গেছে, আমার কিছু করার নাই। কারণ হচ্ছে যে ওনারা তো বলতেছে যে আওয়ামী লীগের গালির কারণে। আর এদিকে আপনারা সবাই জানেন, গতকালকে বলছিলাম যে পরেশ বড়ুয়া বাংলাদেশ, আমি বলছিলাম যে ব্যাপক নিরাপত্তা, জেড নিরাপত্তা নিয়ে উনি ঘুরছেন। এবং সেটা আপনাদের বলার পরে অনেকে হয়তো মনে করছেন যে ভাই কি না কি বলছে। আজকে দেখেন অনেকেই কন্টেন্টটা বানাচ্ছে। তিনি কক্সবাজার দিয়ে চট্টগ্রামে ঢুকছিলেন, চট্টগ্রামে জামাত নেতা শাহজাহান চৌধুরীর বাসায় ছিলেন, সেইখান থেকে ওনাকে আবার ঢাকায় আনা হয়েছে। ঢাকাতে এখন ডিএইচএস এর 5 নম্বর রোডে আছে, কত নাম্বার বাড়িতে আছে সব পাবলিক জানে। সেখানে উনি যে হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস, এদের সবার সাথে কথা বলেছেন, এগুলোও এখন সবার মুখে মুখে চাও। এনসিপি এবং জামাতের মিলিত শক্তির সাথে উনি কথা বলছেন, ব্যারিস্টার ফুয়াদের সাথে কথা বলেছেন। যেহেতু উনি 14 বছরের সাজাপ্রাপ্ত আসামি, সুতরাং ওনাকে এখন আইনি সাপোর্ট দেওয়ার জন্য ব্যারিস্টার ফুয়াদ, শিশির মনির, এরা সকলে মিলে ব্যবস্থা করছেন। আর ওনার ছিল যাবজ্জীবন, মানে আমৃত্যু কারাদণ্ড, সেটাকে আপনার 14 বছরে এনেছে এই সরকার, এই ইন্ট্রিম সরকারের আমলে। এটা নিশ্চয় আপনারা সবাই জানেন। বাকি এখনো তো মামলাও উঠে যাবে, কারণ 10 টাকা অস্তরিত হদিস নেই, মামলা উঠে যাবে। তো এখন আসেন, কেন বললাম আমি যে হাদি প্রধান বাধা। দেখেন, তারেক জি আসতেছে না, মার অসুখ, অমুক অসুখ, তমুক অসুখ, প্রচুর কথাবার্তা হইল। কথাবার্তার পরে এক পর্যায়ে বিএনপির নেতারা বললেন যে ভারতও বাধা নয়, আমেরিকাও বাধা নয়, আবার সেনাপ্রধানও বাধা নয়, সেনাবাহিনীও বাধা নয়, তাহলে তারেকের বাধাটা কে? এইটা নিয়ে আমরা হই হই রই রই, কেউ বলেন পাসপোর্ট, কেউ বলেন রিফিউজি স্ট্যাটাস, ওই সেই। কিন্তু হঠাৎ করে 12 তারিখে যেই মাত্র তারেক এই হাদি কাকা গুলি খেলেন, 3 ঘন্টার ভিতরে চলে আসলো কি তারেক রহমান আসছেন 25 তারিখ। একটু মিলান, হ্যাঁ, মনে রাখেন, 12 তারিখ হাদির গুলি খাইল 2টা 2:30টার সময়, 5:30টায় খবর সারা বাংলাদেশে একযোগে টিভিতে স্ক্রল হইল, তারেক জিয়া 25 তারিখ আসছেন ঢাকায়। তো এ একটা ডট। এর পরেরটা কি হলো?
এরপরটা দেখেন আসছে 25 তারিখ, ঠিক আছে, এইটা নিয়েও আবার সন্দেহ বেসন্দেহ লাগছে, কিছু পত্রিকায় লিখতেছে আসতেছে, কেউ লিখতেছে এখনো খবর পাইনি, এদিকে বিএনপির নেতারা লক্ষ লক্ষ নেতা টিকিট কেটে ফেলতেছেন এই সেই। এর ভিতরে হাদিকে বলা হলো হাদির শরীর খারাপ, রাতারাতি 50 লক্ষ টাকা হাদির পার্টি দিয়া দিল, এয়ার অ্যাম্বুলেন্সের অ্যাডভান্স, বাকিটা সরকার দিল। ওনাকে নিয়ে যাওয়া হইলো কোথায়? কোথায় নিয়ে যাওয়া হইলো? সিঙ্গাপুরে। ওখানে যায় আবার উনি ইন্ডিয়ান ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। এর ভিতরে কেউ জানে না গতকাল, মানে গত পরশু দিন থেকে বলা হচ্ছে যে হাদি নাই, হাদি আর নাই, এটা একদম শিওর। কারণ অনেক ডাক্তাররাই বলছে, যারা ওনার ট্রিটমেন্ট করেছে ওনারাও বলছে যে আসলে উনি যে মারা গেছে এটা বলতে পারবো না আপনাদের, কারণ হচ্ছে যে এটা বলা উচিত না, তবে উনি ক্রিটিক্যাল কন্ডিশন, মানে ক্লিনিক্যালি ডেথ। এরই ভিতরে গত পরশুদিন আমাদের তারেক ভাইয়া উনি নিজেই ঘোষণা দিয়ে দিলেন যে আমি 25 তারিখ আসছি। তার মানে কি? 12 তারিখ গুলি খাওয়ার পরে সবাই বললো যে তারেক ভাইয়া আসছে, আর পরশুদিন যখন আমরা সবাই বলছিলাম যে হাদি কাকা মারা গেছে মারা গেছে, তখন আবার তারেক ভাইয়া নিজ মুখেই বললেন যে আমি কোথায় আসছি? বাংলাদেশে আসছি 25 তারিখ আমার কন্যাকে নিয়ে। তাহলে এখন মিলান, আমেরিকা বিরোধী ছিল না, ইন্ডিয়াও বাধা দেয় নাই, সেনাবাহিনীও বাধা দেয়নি, তাহলে বাধাটা কে? বাধাটা হাদিন, ঠিক না? আপনার কি মনে হয়? কারণ হাদি গুলি খাওয়ার পরে কইছে যে আমি আমু, হাদি এখন মরে যাওয়ার কথা শুনে কয় যে আমি তো ঢাকা আসতেই নামবো 25 তারিখ। তাহলে মিলে দুয়ে দুয়ে চার মিলে, যে তার মানে হাদি বাধা। কারণ হাদি তো প্রচুর কথা কইছে, হাদি তো বেইজ্জতি করতে কাউরে ছাড়ে নাই, নোংরা ভাষায় কথা কইতে তো ছাড়ে নাই। আবার অনেকে বলেন যে ওই আব্দুল নুর তুষারও জড়িত, কারণ আব্দুল নুর তুষার বলছিল বেটা হাঁটুর বয়সী পোলা তুই কিসের কথা কস। আবার অনেকে কয় যে আমতারেকও জড়িত, তার মতে আসলে কেউ জড়িত না। এটা আসলে হয়েছে যে ওই যে তারেক জিয়া আসতে পারবে না, পারছে না হাদির কারণে, তো হাদি মইরা গেলে তারেক জিয়ার লাইন ক্লিয়ার, তারেক জিয়া আসতেছে দেশে। 300 ফিটে এখন ওনার অভ্যর্থনা হবে, আরো কোথায় কোথায় অভ্যর্থনা হবে শুনতেছি, ঢাকায় লাখো লোকের সমাবেশ হবে। তবে সেদিন একটু সবাই সাবধান, পাবলিক জনগণ সবাই সাবধান। কারণ হচ্ছে যে এটা তো এই যে বিএনপি আর জামাতের যে খেলা, মৌলবাদীদের যে খেলা, সেই খেলায় আবার এই মিটিংয়ের ভিতরে না জানি কি হয়, না জানি আরেকটা 21শে আগস্ট হেরা নিজেরাই ঘটায়। কারণ এই দলের তো কোনো চরিত্র নাই। হয়তো এখন তারেক আসতেছে, তারেকটা কেমনে বাধা দেওয়া যায়, এই জন্য তো তার মিটিংয়েই বোমা হামলা চালাই দিতে পারে মৌলবাদীরা, যে তারেক তুমি ভাগো। কারণ হচ্ছে যে জামাতের আমির বর্তমানে এইখানে, তো এইখানে যতটুকু কথা শুনতেছি যে ওদের সাথে একটা জাতীয় সরকারের মতো কথা বলার চেষ্টা করতেছে, যে 155 আসন বিএনপি নিবে, 80 আসন নিবে কে? জামাতে ইসলাম। আর থাকে 65 আসন, 40 আসন দিয়ে দিতে হবে এনসিপি রে, আর 25 আসন বাকি ওই যে টুকরা টুকরা দল আছে না, এই রাশেদ খান, তারপরে ওই যে অ্যাডভোকেট সাহেব, এরা একটা একটা করে পাবে। এইভাবে ভজবট 300 আসনের একটা প্রার্থী তালিকা কইরা এরপরে একটা জাতীয় সরকার করবে, সব দল থেকে দুই একজন, যেহেতু তারা বলছিল জাতীয় সরকার, দুই একজন নিয়ে দেখবে। যদি এটা দেশ, দেশ তো নাই, বিদেশ কেউই মানবে না এই ইলেকশন, এইভাবে কইরা একটা প্ল্যানিং নাকি চলতেছে এখন লন্ডনে। বুড়া কাকা তার একটু চুম্মা দিতেছে এখন। তো এই যে কাহিনী, এখন আপনারা সবাই চোখ কান খোলা রাখেন যে এই 25 তারিখ কি যে হয় ঢাকায়। আবার এইদিকে তো বলেই দিলাম আপনারে যে হাদি মারা, তারেক জিয়ার দেশে ফেরা, দুইটাই কোইন্সিডেন্স না, এটা দোনোটাই মিল আছে, সূত্র মিল আছে। তার মানে এখন কি বুঝলেন আপনারা, যে হাদির, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে হাদি ছিল মূল বাধা, বাধা সরে গেল, তারেক জিয়া দেশে আসছে। আজকে ঢাকাতে আমরা দেখলাম যে এনসিপির এক কর্মী নেত্রী রুমি, তিনি তার মরদেহ উদ্ধার করা হলো এবং বিভিন্নভাবে মনে হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন, এক ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছিলেন, এটা এনসিপি থেকে অভিযোগ করা হচ্ছে। আবার থানায় যে অভিযোগ করা হয়েছে সেখানে অন্য রকমের কথাও আসছে। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে জিগাতলা কাঁচা বাজার সংলগ্ন এক বাসা থেকে
এই ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায় তিনি এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী ছিলেন। জান্নাতারা রুমির পিতার নাম জাকির হোসেন, তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাস স্ট্যান্ড সংলগ্ন। লাশ উদ্ধারের পরে নিশ্চিত করে হাজারীবাগ থানার এসআই মতিউর রহমান জানান সে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে শোনা যাচ্ছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানোর কথা তিনি জানিয়েছিলেন। এই রুমি কোত্থেকে আলোচনায় আসলেন? আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, সেটা হচ্ছে যে এর আগে গত নভেম্বরের 13 তারিখে সম্ভবত সেদিনই আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি পালন করলো, সেদিন ধানমন্ডি 32-এ এক বয়স্ক মহিলার উপরে চড়াও হয়েছিলেন এই রুমে। সেই বয়স্ক মহিলার মানে অপরাধ ছিল তিনি আওয়ামী লীগের সমর্থক, তিনি 32 নম্বরে বেড়াতে এসেছেন। তাকে লাঠি দিয়ে পেটাতে আমরা দেখেছিলাম। পরবর্তীতে তাকে পুলিশ উদ্ধার করে। কিন্তু রুমি কেন পেটালেন, তাকে কেন আইন হাতে নিলেন, সেই ব্যাপারে পুলিশ তাকে কিছু না বললেও যে পিটুনির শিকার হলেন তাকে গ্রেপ্তার করতে দেখেছিলাম আমরা। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এই মানে ব্যাপারটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ব্যাপকভাবে প্রচার করছে এরকমভাবে। কেউ বলছেন যে প্রকৃতির প্রতিশোধ প্রকৃতি নিয়েছে, কেউ বলছেন যে আল্লাহ হয়তো সবকিছু সহ্য করেন কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। এইভাবে তারা প্রচার করছে। একটা মৃত্যুর পরেও যে এই যে নেগেটিভ প্রচারণা, তার মানে আমাদের সমাজটা কোন অস্থিরতার জায়গায় গিয়েছে, কোন হিংসা বিদ্বেষের চাষাবাদ আমাদের সমাজে তৈরি হয়েছে যে মানুষের মৃত্যুও আমাদের উল্লাসের কারণ হচ্ছে। কখনো কখনো সেই কারণটা আমরা তৈরি করছি, কখনো কখনো অতি উৎসাহী হয়ে সেই কারণটা আমরা প্রকাশ করছি, যেটা কোনোটাই কাম্য নয়। সেরকম কারো মৃত্যু, কারো উৎসবের কারণ হোক, এই কারণটা এর পেছনে নিজের ভূমিকা রাখাও যেমন উচিত নয়, তেমনি যদি কেউ সত্যি সত্যি দোষীও হয় তবুও তার মানে মৃত্যুতে এই ধরনের উল্লাস প্রকাশ কোনোভাবেই মানবিক হতে পারে না। এদিকে কালের কণ্ঠ রুমি সম্পর্কে একটা খবর ছেপেছে। কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে সংসারে ভাঙন ও হুমকি, সাইবার বুলিংয়ে হতাশায় ভুগছিলেন জান্নাতারা রুমি। এই খবরটা তারা যখন বলছে তখন তারা বলছে শেষের দিকে রিপোর্টে, সেটা হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে থানায় যে অপমৃত্যু মামলা করা হয়েছে তাতে বলা হয়েছে রুমির 2বার বিয়ে হয়, 2 সংসারই ভেঙে গেছে, 2 ঘরে তার 2টি সন্তান আছে, তারা বাবাদের কাছেই থাকে, সেই কারণেই বিষণ্ণতায় ভুগছিল। বিষণ্ণতায় ভোগাও তার একটা বড় কারণ ছিল। তার মানে হচ্ছে যে তার আত্মহত্যা করার একটা মোটিভ পাওয়া যায় কালের কণ্ঠের এই খবর থেকে। কিন্তু এনসিপি থেকে দাবি করা হচ্ছে যে তাকে মানে প্রতিনিয়ত গত 2 মাস ধরে সাইবার বুলিং করে আসা হচ্ছিল, তার জীবন অতিষ্ঠ করে দেওয়া হচ্ছিল। ওসমান হাদির উপরে আক্রমণের ঘটনার পরেও নানাভাবে তিনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন এবং এটা স্বাভাবিক মৃত্যু হিসেবে তারা মনে করছেন না, মনে করছেন যে তাকে মেরে হয়তো ঝুলিয়ে রাখা হয়েছে। এখন পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে যে মূল তথ্যটা, মূল কারণটা কি, এটা মৃত্যু নাকি অপমৃত্যু, কোন দিকে যাচ্ছে। দর্শক, সব মিলিয়ে আবার আরেকটা ঘটনা দেখছি। গতকালকেই আমরা সংবাদে দেখেছিলাম যে ব্যারিস্টার ফুয়াদ বর্তমান সময়ের রাজনীতিতে আলোচিত, সমালোচিত এবং বিজয় দিবস নিয়ে বাজে মন্তব্য করে সবথেকে বেশি সমালোচিত হয়েছিলেন। সেনা সদর উড়িয়ে দিতে চেয়েছিলেন, ইট খসিয়ে নিতে চেয়েছিলেন। সেই ব্যারিস্টার ফুয়াদ দেখলাম নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন যে তিনি নিরাপত্তা শঙ্কায় ভুগছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার যেন নিরাপত্তা দেয়া হয়। সব মিলিয়ে সমাজে হচ্ছেটা কি, এই অস্থিরতা থেকে আমাদের মুক্তির উপায়টা আসলে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।